শুল্ক ছাড়ের প্রভাব নেই নিত্যপণ্যের বাজারে। বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, আলু, পেঁয়াজ। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। গত 15 বছরে সব অপরাধের মূল হোতা শেখ হাসিনা বললেন আইন উপদেষ্টা। ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে, মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বললেন মঈন খান। আওয়ামী লীগের বিকৃত ইতিহাস মানুষ গ্রহণ করেনি। এবং কাকরাইল মসজিদে সাদপন্থীদের অবস্থান, বিশাল জামাতে আদায় করলেন জুমার নামাজ। ইজতেমায় মাওলানা সাদকে আনার দাবি। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকার 3 মাসে নানা সংস্কারের উদ্যোগ নিলেও নিত্যপণ্যের বাজারে মিলছে না স্বস্তি। আগের মতোই দামের উত্তাপে দিশেহারা সাধারণ ক্রেতারা। উল্লেখযোগ্য হারে বেড়েছে বেশ কয়েকটি পণ্যের দাম। 1 কেজি চালের দামে কিনতে হচ্ছে আলু। ক্রেতাদের মতে বাজারে এখনও রয়ে গেছে সিন্ডিকেটের প্রভাব। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আবির হোসেনের ক্যামেরায় এই চিমিতুর রিপোর্টে দেখুন বিস্তারিত। নিত্যপণ্যের দামের আগুনে পুড়ছেন ক্রেতারা। রাজধানীর বাজারে এখনো সরকারের বেঁধে দেওয়া দামে মিলছে না পণ্য। শুল্ক ছাড়ের পরও বেশি দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ। তবে কিছুটা কম সবজির দাম। বেড়েছে মাছ, মাংস আর চালের দামও। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 10 টাকার বেশি বেড়েছে আলুর দাম। আর প্রকারভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা দামে। যদিও সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। আলু ক্রাইসিস দেখায়, আলু বলে নাই কোলেস্টোরে, এই কারণে আলুর দাম হলো হঠাৎ করে বেড়ে গেছে। কেজিতে 10 টাকা, গত সপ্তাহে 60 টাকা বিক্রি করছিলাম, তো এই সপ্তাহে বিক্রি করতেছি আমরা 70 টাকা। আলু তো নতুন, তো কেবল আসতেছে, এটা তো বাংলাদেশের মধ্যে চাষ করতে পারে না। তো ইন্ডিয়ান আলু, আলু তো ইন্ডিয়ান আলু, ইন্ডিয়া থেকে আসে, এটা ইম্পোর্টেড আলু। এটা সব জায়গায় একই দাম। পেঁয়াজের দাম অনেক বেশি, আমার জন্য না সবার জন্য বেশি। 140 টাকা করে পেঁয়াজ আমরা পাইতেছি, কিন্তু পেঁয়াজ 100 ভালো পেঁয়াজ না, মানে পেঁয়াজের মধ্যে ঝামেলা আছে। প্রতি সপ্তাহেই কম বেশি চাউলের দাম বাড়তেছে। 1 টাকা 50 পয়সা, 75 পয়সা, মেবি 1 টাকা করেই সব জায়গায় আমরা পাচ্ছি। নিত্যপণ্যের দাম নিয়ে ভোক্তার আক্ষেপ নতুন নয়। অন্তর্বর্তী সরকারের 3 মাসেও কমেনি নিত্যপণ্যের দাম। এমন অবস্থায় সাধারণ ক্রেতাদের আকুতি দ্রুত বাজার নিয়ন্ত্রণে আনা। 1 কেজি আলু, 1 কেজি চাল যদি একই দাম আমরা খামু কিভাবে? আমরা তো নরমাল পরিবারের মানুষ, কেমনি চলবো? 1 কেজি মাছ আমার দ্বারা কিনা সম্ভব না। কাজে এখন 250 গ্রাম নিছি, এটা 2 দিন চলবে, চালাই তুই। 80 টাকা কেজি আলু মানুষের খালে বাঁচবে? হ্যাঁ, চালের থেকে আলুর দামই বেশি। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে মনিটরিংয়ের পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতাদের। এইচ.এ. মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যারা গুম হয়েছে কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের বিষয়ে অন্তর্বর্তী সরকার চিন্তা করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। সকালে গুম নিয়ে অধিকারের 8ম সম্মেলনে তিনি এইসব কথা বলেন। এ সময় আইন উপদেষ্টা বলেন, সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আন্তরিকতা ও সাহসের অভাব নেই। এর শেষ দেখে ছাড়ব। তিনি আরও বলেন, খুনের চেয়েও খারাপ অপরাধ গুম। আর গত 15 বছর ধরে যত অপরাধ সংগঠিত হয়েছে তার মূল হোতা শেখ হাসিনা। ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে রয়ে গেছে। দলীয় নেতাদের দায়িত্ব পালন করছে বিগত সরকারের কিছু কিছু প্রশাসন। তাই প্রশাসনের দলীয় দাসত্ব থেকে বের করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বিকেলে অফিসার্স ক্লাবে গণঅভ্যুত্থানের 3 মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
বিকেলে রাজধানীর বীরপুরে শাহ আলী মাজারে জাতীয়তাবাদী বাউল দলের কেন্দ্রীয় কমিটির আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্মকে বিপদগামী করতে পাঠ্য বইয়ে আওয়ামী লীগ বাকশালী ট্যাবলেট খাইয়েছিল, কিন্তু তরুণ প্রজন্ম এই ইতিহাস গ্রহণ করেনি। বিএনপি ন্যায্য ও সততার দল বলে এদেশের মানুষ বিএনপিকে গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। স্কুলের কোমলমতি বালক বালিকাতে তারা কি করেছে? তারা আওয়ামী লীগের বাকশালী ট্যাবলেট খাইয়েছিল। খাওয়ায় নাই? স্কুলের সিলেবাস পরিবর্তন করে নাই? ফলাফল কি হয়েছে? একদিনে বাংলাদেশে 5ই আগস্ট 2024 সালে সেই 16 বছরের ট্যাবলেট কোনো কাজে লাগে নাই। ইনশাআল্লাহ আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেবে, যেটা তাদের প্রধান দায়িত্ব, এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে। রাজধানীর কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়েছে দিল্লির মাওলানা সাদের অনুসারীরা। মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি ও প্রথম দফা ইজতেমা করার এক দফা দাবির কথা জানান সাদপন্থী আমিরের সাথী মুফতি মুয়াজ বিন নূর। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। এক দফা দাবিতে সকালে কাকরাইল মসজিদে প্রবেশ করেন সাদের অনুসারীরা, যা সকালে 10টার মধ্যে মৎস্য ভবন পর্যন্ত কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। এর আগে জুবাইরপন্থীরা মসজিদ দখল রাখার ঘোষণা দেওয়ায় দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোনো সংঘাত ছাড়াই আগামী 2 সপ্তাহের জন্য কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হয়। সাদ অনুসারীরা জানান, আগের নিয়ম অনুযায়ী আমল করবেন তারা। আমির মাওলানা সাদকে দেশে আসার অনুমতি ও প্রথম দফায় বিশ্ব ইজতেমা করার এক দফা দাবি জানান তারা। আমাদের 14 দিন মানে 2 সপ্তাহ, আর তাদের 4 সপ্তাহ। যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, যেহেতু আমি তবলিগ জামাত করি, সেক্ষেত্রে এই বৈষম্যটা কেন থাকবে? একজনের নেতৃত্বে একটা জামাত চলবে, তো এখানে আমাদের সারা পৃথিবীর আমির হচ্ছে মাওলানা সাদ সাহেব। উনি হচ্ছে সারা বিশ্ব ওনাকে সাপোর্ট করেন, কারণ উনি যে নির্দেশনা দেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা দিনের মেহনত করি, হকের মেহনত করি। আমরা চাই আমরা স্বাধীনভাবে আল্লাহর দুনিয়াতে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করি, এতে যেন কেউ কোনরূপ বাধা না দেয়। এদিকে সাদকে দেশে ফিরিয়ে এনে দুই পক্ষের সমঝোতায় ইজতেমা করার আহ্বান জানান সাদপন্থী আমিরের সাথী মুয়াজ বিন নূর। বেশ কয়েকজন আছেন যারা এই গন্ডগোলটা জিয়ে রাখতে চাচ্ছেন, তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করে হলেও তাদেরকে যদি আমরা আমাদের এই জায়গা থেকে সরিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ তাবলিগ আবার আগের মতো হয়ে যাবে, আবার আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব, ভাই ভাই হয়ে যাব। আগে যেভাবে ছিলাম সুন্দরভাবে সারা পৃথিবীতে কাজ করতাম, সুন্দরভাবে বিশ্ব ইজতেমা আমরা উদযাপন করতাম, আঞ্জাম দিতাম, সেভাবে আমরা করবো ইনশাআল্লাহ। বড় জামাত নিয়ে কাকরাইল মসজিদে জুমার নামাজ আদায় করেন সাদপন্থীরা। ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দুপুর 12:10 নামাজ শুরু হয়ে 12:30টায় শেষ হয়। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় সিডরের 17 বছর আজ। স্মরণকালের এই ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চলকে করে দেয় লণ্ডভণ্ড, কেড়ে নিয়েছে কয়েক হাজার মানুষের প্রাণ। সিডরের এত বছর পরও এখনও সম্পূর্ণ মেরামত হয়নি দক্ষিণাঞ্চলের বিধ্বস্ত বেড়িবাঁধ। এতে চরম হতাশা আর দুর্যোগ আতঙ্কে বরগুনা সহ উপকূলীয় অঞ্চলের মানুষ। তরিকুল ইসলাম রতনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের 17 বছর আজ, কিন্তু এখনো সম্পূর্ণ মেরামত হয়নি বরগুনা সহ দক্ষিণা অঞ্চলের বিধ্বস্ত বেড়িবাঁধগুলো। এতে চরম হতাশা আর দুর্যোগ আতঙ্কে দিন কাটাচ্ছেন উপকূলের মানুষ। 2007 সালের 15 নভেম্বর রাতে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় জেলা বরগুনা। এতে প্রাণ হারায় 1345 জন, বেসরকারি হিসেবে যা আরো কয়েক গুণ। ভয়াল এই ঘূর্ণিঝড়ের কথা মনে পড়লে আজও আটকে ওঠেন অনেকে। ভয় লাগলো তো, আমরা যে
এখন এই সিডে রইবে বা বন্যা হবে, তাই আমরা তাড়াতাড়ি সাইক্লো সেন্টারে যাই। সিডার থেকেই একটা মানুষের আমাদের মাঝে আতঙ্ক হয়, কোনো নিম্নচাপ দিলেই সকল লোকগুলো এখন দূরে সরে যায়। স্থানীয়রা বলছেন দুর্যোগ মোকাবেলায় এখনো হয়নি পর্যাপ্ত সাইক্লোন সেন্টার। প্রত্যাশা থাকলেও 17 বছরও নির্মাণ হয়নি উঁচু বেড়িবাঁধ। ভয় লাগছে তো, ঘরে পানি তলাই গেছি, এই কেলে নামতে পারি না, কভার খুললে ঠেললে নামছি, ঘুরতে ঘুরতে একটা গাছে উঠছি। তো গাছ গাছটা হয়ে গেছে, মানে একাকার হয়ে গেছে, কিছুই ছিল না। এমন বাস্তবতায় জেলা প্রশাসন বলছেন বেড়িবাঁধ ও আশ্রয় কেন্দ্র নির্মাণে নেওয়া হচ্ছে উদ্যোগ। প্রত্যেকটা সাইক্লোন সেন্টারে আমরা নিজস্ব উদ্যোগে এই 673টি সাইক্লোন সেন্টারে আমরা একটা মানে সাইক্লোন সেন্টার ম্যানেজমেন্ট কমিটি আমরা স্থানীয় উদ্যোগে করে দেওয়ার চেষ্টা করছি, এবং সেই ম্যানেজমেন্ট কমিটিকে আমরা ছোটোখাটো একটি মত বিনিময় সবার মাধ্যমে ট্রেনিংয়ের মাধ্যমে তাদের যে দায়িত্ব এই সাইক্লোন সেন্টারগুলো রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বা দুর্যোগকালীন সময় তাদের যে দায়িত্ব সেই দায়িত্বগুলো নির্ধারণ করার চেষ্টা করছি। এটা স্থানীয় উদ্যোগে করছি। বরগুনার 12 লাখ মানুষের জন্য 642টি সাইক্লোন সেন্টারের ধারণ ক্ষমতা 2 লাখ। নদী তীরবর্তী আরো 4 লাখ মানুষ সব সময় থাকেন দুর্যোগ আতঙ্কে। তাই দ্রুত বাঁধ নির্মাণের দাবি উপকূলের মানুষের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ICMAB বেস্ট কর্পোরেট পুরস্কার 2023 প্রদান করা হয়েছে। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এর গ্র্যান্ড বলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা SK বশির উদ্দিন, বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন এবং জাতীয় রাজস্ব বোর্ড NBR এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সিরিল প্রেজেন্স হেলথ অ্যান্ড বিউটি। প্রকৃতিতে এখন ঋতু বদলের আয়োজন, আশি করছে শীত, জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। এই সময়ে কিছু রোগের প্রকোপ বৃদ্ধি পায়, তাই শীত আসার আগেই কিছু রোগের প্রকোপ ঠেকাতে সতর্ক থাকা ভালো। রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত। দূর্বাঘাসের মাথায় শিশির বিন্দু, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হালকা কুয়াশা জানিয়ে দিচ্ছে প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। এই সময় সর্দি জ্বর কাশি প্রায় সকল ঘরে ঘরে। সিজনাল ফ্লু যেটা থেকে হালকা কাশি, তারপরে তোমার একটু জ্বর সর্দি, কোনো কোনো অবস্থায় গলা ব্যথা, সেটা হালকা অবস্থায় যদি একটু নিজেরা ঘরেই আমরা টেক কেয়ার করতে পারি, এতে তখন ঠান্ডা পানি না খেতে কোল্ড অ্যালার্জিও বলে, ডাস্ট অ্যালার্জিও হয়। নিউমোনিয়া, শ্বাসকষ্ট বা এজমা, অ্যালার্জি, চোখ ওঠা, খুশকি, খোসপাসরা প্রভৃতিরও প্রকোপ এই সময় বেশি দেখা দেয়। এই সময়টা ডাস্ট অ্যান্ড কোল্ডই আমাদেরকে মেইনলি ট্রাবল দেয়। এই সময়টা কিন্তু মাস্ক ব্যবহার করাও ভালো, কারণ এই সিজনাল অ্যালার্জি যেগুলো সবই ভাইরাল ইনফেকশন। এমনকি খুব দুর্বল কোভিডও এখন এই ধরনের সিজনাল ইনফেকশন আকারে আমাদের মধ্যে দেখা দিতে পারে। ঠান্ডা এবং ডাস্ট থেকে নিজেকে রক্ষা করার তো একটা ব্যাপার আছেই, তার সাথে একটু ফলমূল বা ভিটামিন খাওয়া, বিশেষ করে বাচ্চাদের জন্য, সেগুলো কিন্তু খুব কাজে লাগে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় এই ধরনের সংক্রমণ বেশি হয়ে থাকে, তাই এই ধরনের সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রফিকুল ইসলাম রলি, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, এশিয়ান টেলিভিশনের নিউজ আপডেট পেতে ভিজিট করুন facebook.com/asiantelevisionbd এবং youtube.com/@asiantelevisionbd-তে। এরই সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
শুল্ক ছাড়ের প্রভাব নিয়ে নিত্যপণ্যের বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল, আলু, পেঁয়াজ। সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। গত 15 বছরে সব অপরাধের মূল হোতা শেখ হাসিনা বলেন আইন উপদেষ্টা। ফ্যাসিবাদের দোসরদের শিকরণে গভীরে মন্তব্য ক্রীড়া উপদেষ্টার। সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলেন মঈন খান। আওয়ামী লীগের বিকৃত ইতিহাস মানুষ গ্রহণ করেনি। এবং কাকরাইল মসজিদে সাতপন্থীদের অবস্থান, বিশাল জামাতে আদায় করলেন জুম্মার নামাজ। ইজতেমায় মাওলানা সাদকে আনার দাবি। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।